আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো পঞ্চম সৃজনশীলে আলোচনা করা হয়েছে, এখানে তোমার প্রারম্ভিক মূলধন বের করতে হবে এবং হিসাব শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত সেটা বের করতে বলছে এবং হিসাব সমীকরণের প্রভাবে যে এই যে হিসাব সমীকরণের তিনটি উপাদান রয়েছে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা উপাদানের সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব এটা প্রমাণ করে দেখাইতে হবে। তো অঙ্কটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে। অঙ্কটা আমরা প্রথমে একটু বিস্তারিত বুঝে নিই। হ্যাঁ, তো কি বলা আছে দেখি। বলা আছে জেমস ট্রেডার্স 2025 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে কি করলেন? ব্যবসা শুরু করলেন। তাইলে 1,20,000 টাকা নগদ এবং 70,000 টাকার আসবাবপত্র। তাহলে 1,20,000 টাকা নগদ, তার মানে নগদ তার 1,20,000 টাকা বৃদ্ধি পাইছে, নগদ একটা সম্পদ। আর 70,000 টাকার কি বৃদ্ধি পাইছে? আসবাবপত্র। আসবাবপত্র একটি সম্পদ, তাহলে আসবাবপত্র বৃদ্ধি পাইছে। অপরদিকে জানিয়ে ব্যবসা শুরু করবে, দায় ব্যতীত জানিয়ে ব্যবসা শুরু করবে, সবগুলোই হবে মালিকানা সত্ত্ব। ঠিক আছে, মূলধন, ঠিক আছে, প্রারম্ভিক মূলধন সেগুলো। তাইলে এই যে 1,20,000 আর 1,20,000 আর 70,000, মোট 1,90,000, এই 1,90,000 হলো প্রারম্ভিক মূলধন। এটা কিন্তু প্রারম্ভিক মূলধন। অর্থাৎ প্রারম্ভিক মানে কি? প্রারম্ভিক মানে বছরের শুরুতে বা মাসের শুরুতে বা হিসাবের শুরুতে প্রথম যে মূলধন। অর্থাৎ এখানে প্রথম মূলধন কত? তার 1,20,000 টাকা নগদ এবং 70,000 টাকা আসবাবপত্র, তার মানে 1,90,000 টাকা। ওকে, এরপরে সারা মাসে প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। কি কি আছে দেখো। জানুয়ারি 2 তারিখে বলা আছে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি হিসাব খোলা হলো। তাইলে 50,000 টাকা আর ব্যাংকে জমা দিলা। ঠিক আছে, হিসাব খোলা হলো, সে পর্বপাদ্য। হিসাব খুলে তো তুমি অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে দিচ্ছ, তার মানে তোমার ব্যাংকে একটা ব্যাংক হিসাব ক্রিয়েট হয়েছে এবং ব্যাংক হিসাবে 50,000 টাকা বৃদ্ধি পাইছে। এই টাকাটা কোত্থেকে গেল? এই টাকাটা নগদে গেল। তার মানে নগদ একটা সম্পদ কমে গেল, ব্যাংক হিসাবের আরেকটি সম্পদ, এই সম্পদটা বৃদ্ধি পেল। এরপরে দেখো জানুয়ারি 4 তারিখে বলা আছে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়। তাইলে পণ্য ক্রয়, তাইলে এটা ক্রয় হিসাব হবে। যেহেতু পণ্য ক্রয়, আমি বলছি ক্রয়ের আগে যদি পণ্য লেখা থাকে তাহলে ক্রয় হিসাব দিতে হবে। আর ক্রয় হিসাব হলো একটি ব্যয়, ব্যয় হলো মালিকানা সত্ত্ব কমে। তো এই 45,000 টাকা পণ্য ক্রয় করে এটা কি করলাম? 20,000 টাকা নগদে দিয়ে দিছ এবং 15,000 টাকা চেকে প্রদান করছো। তার মানে নগদ টাকা তোমার 20,000 টাকা কমে গেছে, আর চেকে প্রদান করছো মানে ব্যাংক থেকে 15,000 টাকা কমে গেছে। তাহলে 20,000 আর 15,000 মোট কত হবে? 35,000। বাট তুমি পণ্য ক্রয় করেছিলে কত? 45,000। সেক্ষেত্রে এখনো 10,000 টাকা তুমি পরিশোধ করনি। এই 10,000 টাকা হবে তোমার কি? এটা প্রদেয় হিসাব বা পাওনাদার, তোমার এটা পরে দিতে হবে। এরপরে জানুয়ারি 6 তারিখে দেখো 80,000 টাকার পণ্য ক্রয়। তাহলে এখানেও পণ্য বিক্রয়, 80,000 টাকা পণ্য বিক্রয়। তাহলে এটা বিক্রয় হলো আয়, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে 80,000 টাকা মালিকানা সত্ত্ব বাড়লো। কিন্তু এই বিক্রয়টা করে তুমি 30,000 টাকা নগদ এবং চেকে 25,000 টাকা পাওয়া গেল। অর্থাৎ 80,000 টাকা বিক্রয় করে 30,000 টাকা নগদ পেয়েছো, 25,000 টাকা চেকে পেয়েছো। তাইলে নগদ 30,000 আর 25,000 চেক, চেক পাওয়া মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, চেক প্রদান করলে ব্যাংকে টাকা কমে যায়, ব্যাংক হিসাব ক্রেডিট হয়। আর চেক পাইলে ব্যাংকে টাকা বাড়ে, ব্যাংক হিসাব ডেবিট হয়। ঠিক আছে, অর্থাৎ সম্পদ বাড়ে। তাহলে 30,000 আর 25,000 মোট কত হলো? 55,000। বাট তুমি বিক্রি করছো কত? 80,000। মোট এখনো 25,000 টাকা পাওনা রয়ে গেছো। তো এই 25,000 টাকা তুমি পাবে, এরকম মনে হলে সেটি হলো দেনাদার হিসাব লিখতে হয় বা প্রদেয় প্রাপ্য হিসাব লিখতে হবে। হ্যাঁ, দেনাদার অথবা প্রাপ্য হিসাব। তো দেনাদার বা প্রাপ্য হিসাব এটা একটা সম্পদ, নগদ এটাও একটা সম্পদ, ব্যাংক হিসাব এটাও একটা সম্পদ। এবং 80,000 টাকা বিক্রয় করার ফলে আয় বাড়ছে, যার কারণে মালিকানা সত্ত্ব বাড়ছে। এরপরে 9 তারিখে বলা আছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট 10,000 টাকা। এই যে 45,000 টাকার মধ্যে 20,000 টাকা নগদ এবং 15,000 টাকা চেক দিয়েছিল, মানে 35,000 টাকা দিয়েছিল, আর 10,000 বাকি ছিল। এই 10,000 টাকা পরিশোধ করেছো। ঠিক আছে, তাহলে এটা টাকা পরিশোধ করছো, তাহলে নগদ টাকা কমে গেছে। আর অপরদিকে বেলাল এন্টারপ্রাইজ একটা প্রদেয় হিসাব, পাওনাদার হিসাব, পাওনাদার মানে দায় কমে গেছে। হ্যাঁ, 18 তারিখে কি বলা আছে দেখো, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন 8,000 টাকা।
তাহলে ব্যাংক থেকে উত্তোলন করছে, তার মানে ব্যাংকে টাকা কমছে, ব্যাংক একটা সম্পদ কমে গেছে। আর মালিক যেহেতু নিজ প্রয়োজনে উত্তোলন করছে, তার মানে এটা উত্তোলন, এটা মালিকানা সত্ত্ব কমে যাবে। এই ক্ষেত্রে দেখো প্রশ্ন বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। তাহলে প্রারম্ভিক মূলধন মানে কি, জানুয়ারির 1 তারিখে জানিয়ে যে বিষয়গুলো মূলধনে আসবে সেগুলি হলো প্রারম্ভিক মূলধন। এবং খ নম্বর প্রশ্ন বলছে 1, 4, 1, 2, 4 ও 9 তারিখের লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ সমান এল প্লাস ওই। ওকে, এটা প্রমাণ করতে বলছে। এবং গ নম্বরে বলছে জেম ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ, এই যে প্রারম্ভিক যে মূলধন বের হলো এর সাথে আয় হলে যোগ করব, ব্যয় হলে বিয়োগ করব এবং উত্তোলন হলে বিয়োগ করব। ঠিক আছে, তো এখানে দেখো ব্যয় হয়েছে কত, 45,000 টাকা, এটা বিয়োগ করব। আয় হয়েছে 80,000 টাকা, এটা বিয়োগ যোগ করব। এবং উত্তোলন করেছে 8,000 টাকা, এটা বিয়োগ করব। বিয়োগ করলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বের হবে। তো চলো এগুলো অ্যান্সার কিভাবে করছি আমি একটু দেখাই দিই। দেখো ক নম্বর প্রশ্নে অ্যান্সার বলা আছে জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ জানুয়ারির 1 তারিখে নগদ 1,20,000 টাকা এবং আসবাবপত্র 70,000 টাকা, টোটাল 1,90,000 টাকা। ক নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। এরপরে খ নম্বর প্রশ্ন কি বলেছিল, খ নম্বর প্রশ্ন বলেছে 1, 2, 4 এবং 9 এই তারিখের লেনদেনগুলো মাধ্যমে প্রমাণ করো যে এ সমান এল প্লাস ওই। এ হলো সম্পদ, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা প্রমাণ করব কিভাবে, দেখো এই যে আমাদের হিসাব সমীকরণের বিবরণী ছক যেটা রয়েছে সেটা ঘর কাটবে এইভাবে, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদে আছে নগদ আছে, আসবাবপত্র আছে এবং ব্যাংক আছে। আর পাওনাদার, আচ্ছা এদিকে দায় আছে, পাওনাদার, মালিকানা সত্ত্ব আর মন্তব্য ঘর থাকবে। তাহলে 1 তারিখে কি কি নগদ ছিল, দেখো 1 তারিখে ছিল 1,20,000 টাকা নগদ আর 70,000 টাকা আসবাবপত্র। তাইলে এটা আমরা এখানে বসাই দেব, 1,20,000 টাকা নগদে করে এবং 70,000 টাকা আসবাবপত্র করে, দুইটা মিলে 1,90,000, এটি হলো মূলধন আনয়ন হিসেবে হয়ে যাবে মালিকানা সত্ত্ব। এরপরে 2 তারিখে কি বলেছিল, 2 তারিখে 50,000 টাকা ব্যাংকে জমা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা হলো, তার মানে নগদ 50,000 টাকা কমলো এবং ব্যাংকে টাকা 50,000 বাড়লো। তাহলে দেখো নগদ কমাই দিছি 50,000 টাকা আর ব্যাংকে 50,000 টাকা বাড়াই দিছি। এরপরে 4 তারিখে কি বলেছিল, 4 তারিখে বলেছিল যে বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে 45,000 টাকার পণ্য ক্রয় করেছে, তার মানে মালিকানা সত্ত্ব 45,000 টাকা কমে যাবে। নগদ এর মধ্যে প্রদান করেছে 20,000 টাকা, নগদ 20,000 টাকা কমবে এবং চেকে প্রদান করেছে মানে ব্যাংকে 15,000 টাকা কমবে আর বাকি 10,000 টাকা পাওনাদারে থাকবে। তাইলে দেখো এটা 45,000 টাকা প্রথমে মালিকানা সত্ত্ব থেকে কমাই দিলা, এখানে মন্তব্যে লিখবা ক্রয়। তারপরে এই 45,000 টাকা কিভাবে পরিশোধ করলো, নগদে 20,000, তাহলে নগদ থেকে 20,000 কমাই দাও আর চেকে 15,000, তাহলে ব্যাংক থেকে 15,000 টাকা কমাই দাও আর বাকি 10,000 টাকা এখনো দেওয়া হয়নি, বাকি রয়ে গেছে, তাহলে পাওনাদার হিসেবে 10,000 টাকা বসাই দাও। ওকে, এরপরে 9 তারিখেরটা কি বলা আছে, দেখো 9 তারিখে বলা আছে 10,000 টাকা অবশিষ্ট পাওনা পরিশোধ করা হলো। এই যে পাওনাদারের 10,000 টাকা এটা পরিশোধ করে দিচ্ছে, তাহলে পাওনাদার কমাই দাও, 10,000 টাকা নগদও কমাই দাও। ঠিক আছে, এবার তোমাদের ক্যালকুলেশন হবে কি, দেখো 1,20,000 থেকে 50,000 মাইনাস করবো, 20,000 মাইনাস করবো, 10,000 মাইনাস করবো, হবে কত, 40,000। 70,000 70,000 থাকবে। 50,000 থেকে 15,000 মাইনাস করবো, কত হবে, 35,000। 10,000 থেকে 10,000 মাইনাস করবো, 0 হবে। 1,90,000 থেকে 45,000 মাইনাস করবো, 1,45,000 হবে। তাহলে এই যে 40, 70 আর 35 যোগ করলে 1,45,000 আর এখানেও 1,45,000। তাহলে এই যে দায়কে কি ধরছিলাম, এল, মালিকানা সত্ত্বকে ওই এবং সম্পদকে এ ধরছিলাম। অর্থাৎ দেখো এ সমান এল প্লাস ওই মিলে গেছে, দুই পাশ মিলছে না, এটা প্রমাণিত। ওকে, গ নম্বর প্রশ্ন বলেছিল যে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো মালিকানা সত্ত্বের পরিমাণ, নেট পরিমাণ নির্ণয় করবো। তো আমরা এইটার জন্য কি করব, দেখো জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ প্রারম্ভিক মূলধন ক হতে প্রাপ্ত, ক নম্বরে কত পাইলাম প্রারম্ভিক মূলধন, এই যে 1,90,000, এটা আমরা প্রথমে লিখে ফেলবো। এরপরে দেখো 4 তারিখে পণ্য ক্রয় করেছি, এটা ব্যয় হয়েছে 45,000 টাকা বাদ দিয়ে দিচ্ছি। 6 তারিখে পণ্য বিক্রয় করেছি, এটা আয় হয়েছে 80,000 টাকা যোগ করে দিছি এবং 18 তারিখে উত্তোলন করেছেন 8,000 টাকা, এটা বিয়োগ করে দিছি। বিয়োগ করে দিলে 2,17,000 টাকা মালিকানা সত্ত্বের পরিমাণ হলো। তো এই ছিল এই ক্লাসের আলোচনার বিষয়। আশা রাখি তোমরা 5 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছো। তারপরেও যদি কারো কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং কোথাও কোনো সমস্যা হলে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।